দিনটা ছিল শনিবার। সপ্তাহান্তের এই দিনটায় হাফ বেলা পেরোলেই অফিস ছুটির পর বাড়ি গিয়ে খানিক জিরিয়েই ভেবেছি বিকেলে আজ একবার তারানাথের বাড়িতে ঢু মারব। আর কিছু না, আমার মতো এক সাধারণ চাকুরিজীবী মানুষের সাংসারিক জীবন তারানাথের সান্নিধ্যে খানিকটা বৈচিত্র্য পায়। ওনার শেখানো তন্ত্রের পাঠ আমার কাছে অমূল্য সম্পদ সম। যদিও জানি না সাধন মার্গে কদ্দূর এগোব, তবে তারানাথ বোধ করি আমায় ছাড়বেন না। একরকম জোর করেই গত অমাবস্যায় চন্দ্র দর্শন শিখিয়েই ছাড়লেন আমায়। আর সেই থেকেই নিয়মিত অভ্যেস করলেও কৃতকার্য হলাম না এখনো। নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে আমার। সেই ভুলটাই ঠিক করে নিতে তারানাথের সাথে দেখা করতে যাব ভেবেছি আজ। যাওয়ার পথে কিশোরীকেও নিয়ে যাব সঙ্গে। তারানাথের সাথে ফিসলেমি না করতে পারলে শান্তি হয় না যে তার। হাত ঘড়িটার দিকে তাকিয়ে নিরাশ হই। দুপুর 1টা বাজতে এখনো ঢের দেরি। অগত্যা দেরাজ থেকে কয়েকখানা ফাইল বের করে কাজে মন দিই। ফাইলের পাতা উল্টাতে উল্টাতেই হঠাৎ দেখি আমাদের অফিসের বড়বাবু শ্রী সত্যেন মল্লিক দরজা ঠেলে প্রবেশ করলেন অফিসে। সাধারণত শনিবার তিনি অফিসে আসেন না, আসেন ওনার ছোট ভাই শ্রী তপেন মল্লিক। স্বাভাবিকভাবেই আমরা কর্মচারীরা তাকে ছোট বাবু বলে ডাকি। যাই হোক, অফিসে ঢুকে বড়বাবু মল্লিক স্যার ঘুরে ফিরে আমাদের কাজকর্ম পর্যবেক্ষণ করতে শুরু করলেন। আমার পাশের টেবিলে কর্মরত মিত্তিরদা অসুস্থতার কারণে অফিসে আসেননি কিছুদিন। জমে থাকা কাজ ও কামাই করার কারণে 2-1 ধমক দিয়ে মল্লিক স্যার এবারে আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন। প্রভাতী শুভেচ্ছা জানিয়ে নিজের ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্দেশ্যে সৌজন্যতা রক্ষা করি। টেবিলের ওপরে কয়েকটা ফাইল নেড়ে চেড়ে তিনি বললেন, তোমার কাজ তো সব কমপ্লিট দেখছি, ফাইলগুলো জমা দেবে কবে? আগে স্যার কালই ফাইলগুলো কমপ্লিট করে ফেলেছিলাম। আপনি আজ আসবেন জানলে সকালেই ফাইলগুলো আপনার টেবিলে রেখে দিয়ে আসতাম। সোমবার জমা দেবো ভেবে রেখে দিয়েছিলাম স্যার। বেশ করেছো। তা একবার আমার চেম্বারে এসো তো বিভূতি। আর ওই ফাইলগুলো সঙ্গে নিয়ে এসো, কেমন? ঠিক 10 মিনিট পর ফাইলগুলো গুছিয়ে বড়বাবুর এসি চেম্বারের ভারী কাঁচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকি। হাইব্যাক চেয়ারে বসে থাকা মল্লিক স্যারের সামনে ফাইলের বান্ডেলটা রাখতে গিয়ে দেখি টেবিলের এক কোণায় রাখা আছে একখানা চকমকে ফুল পাতার ডিজাইনওয়ালা নিমন্ত্রণপত্র। যদিও সেদিকে বেশি দৃষ্টিপাত না করে আমি বেরিয়েই যাচ্ছিলাম ঘরটা থেকে, হঠাৎ পিছু ডাকলেন মল্লিক স্যার। ও শোনো বিভূতি, 1 মিনিট। আমার কাছে তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এই ফাইলগুলো, যে কারণে আজ আমার আশা। হঠাৎ এই গুরুত্বপূর্ণ কাজের কথা শুনে কেমন একটা আশঙ্কা তৈরি হলো মনে। না, কাজকে ভয় পাই না আমি, কিন্তু আজ বাড়ি ফেরার তাড়াটা কিছু বেশিই ছিল। দুপুরের খাওয়াটা সেরে মটলেনে তারানাথের বৈঠক ঘরে যতক্ষণ না গিয়ে পৌঁছাচ্ছি ততক্ষণ যেন মনে শান্তি পাচ্ছি না মোটেই। এক প্রকার নিরুপায় হয়েই দাঁড়িয়ে রইলাম বড়বাবুর ঘরে। দেখলাম কালো ব্রিফকেস খুলে উনি একজোড়া ঢাউস ফাইল বের করে আনলেন। কাঁচের মসৃণ টেবিলের ওপরে ফাইল দুটোকে আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, উইলিয়াম স্টিলসের ইম্পর্টেন্ট ফাইল। তুমি যথেষ্ট সিনসিয়ার বিভূতি, খুব কেয়ারফুলি ফাইল দুটো রিভিউ করো। সাহেবের কাছে কিন্তু কোনো ভুল মাপ হবে না, খেয়াল থাকে যেন। সাহেব হেনরি উইলিয়ামের এই রাজ্য জুড়ে থাকা গোটা 5খানা ফ্যাক্টরির হিসেব রক্ষার দায়িত্বে রয়েছে আমাদের দপ্তর। ফাইল দুটো হাতে তুলে নিয়ে মল্লিক স্যারকে ডেডলাইনের ব্যাপারে জিজ্ঞেস করলাম, আর তখনই হতাশ হলাম খুব। ডেডলাইন? ফাইল দুটো আজকের মধ্যেই জমা দিতে হয় বিভূতি। এই বিষয়ে সাহেবের সাথে আজ সন্ধ্যাবেলা আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। অতএব তোমার আজ ফুল ডে, বুঝতেই পারছো আশা করি। খুব বুঝলাম এই যে শনিবারের বিকেলে তারানাথের বৈঠকখানার আড্ডাটা মাটি করতেই আজ বড়বাবুর অফিসে আগমন ঘটেছে। মনে মনে চূড়ান্ত গজগজ করতে করতে নিজের ডেস্কে এসে বসলাম। ফাইলের ওপরে বড় বড় ইংরেজি হরফে লেখা উইলিয়াম সাহেবের নামটা। তারপর পাশাপাশি সহকর্মীদের ঈর্ষাকাতর দৃষ্টি আমার চোখ এড়ালো না। তারানাথ অবশ্যই ছক দেখে বলেইছিলেন আমায়, ও হে বিভূতি, আরে রাজযোগকারী গ্রহের দশায় খুব শীঘ্রই কর্মোন্নতি পেতে চলেছ দেখছি। ওই যে কি যেন বলে, প্রমোশন। তা আমায় রাবড়ি খাওয়াতে আবার ভুলে যাবে না তো?
আসতে পারি স্যার? কে? ও বিভূতি, এসো এসো। হয়ে গেছে কাজটা? দেখি একবার সব হিসেবগুলো ঠিকঠাক করেছো কিনা। এসির জমাট পাতা ঠান্ডা আমার তেমন ধাতে সয় না। তবুও মল্লিক স্যার বসতে বললেন যখন, তখন ওনার কেবিনেই বসলাম। বাহ, একদম অ্যাকুরেটলি কমপ্লিট করেছো ফাইলগুলো। ভেরি গুড, ভেরি গুড। তুমি এখন যেতে পারো বিভূতি। প্রায় 1 ঘন্টা পরে বড়বাবু সহাস্য বদনে ছুটি দিলেন। স্বভাবসিদ্ধ হালকা হেসে বেরিয়েই যাচ্ছিলাম চেম্বার থেকে, এমন সময় ফের পিছু ডাকলেন তিনি। ও শোনো বিভূতি, এইটা তোমায় দিতে ভুলেই যাচ্ছিলাম। এই নাও, আমার ছেলের অন্নপ্রাশন আগামী রোববার অনুষ্ঠিত হবে আমার দেশের বাড়ি আকুই গ্রামে। হয়তো নাম শোনোনি কোনো দিন। যাই হোক, শনিবার ট্রেনের টিকিটটা নিয়ে নিও আমার কাছ থেকে, কেমন? আশা করি আমার সাথে যেতে তোমার কোনো অসুবিধা নেই। সকালে টেবিলের ওপর থাকা নিমন্ত্রণপত্রখানাই বড়বাবু আমার দিকে এগিয়ে দিলেন, আর ওনার কর্তৃত্বপূর্ণ ব্যবহারে স্পষ্ট বুঝলাম ওনার প্রস্তাবে না করা মানে আখেরে নিজেরই ক্ষতি। প্রমোশনের দৌলতে আয় বাড়লে এই চড়া দামের বাজারে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সংসারের ব্যয়গুলো সামাল দেওয়া অনেকটাই সহজ হবে। সমস্ত ঝক্কি সামলে বাড়ি ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেল, তাই সেদিনকার মতো আমার আর তারানাথের বাড়ি যাওয়া হলো না। ভায়া, তুমি যে একেবারে ডুমুরের ফুল হয়ে গেছো। হ্যাঁ, তোমার জন্য কত অপেক্ষা করলাম। কাল সন্ধে পেরিয়ে গেলেও তুমি না আসায় গপ্পের আসর বসেনি। এ কথা সে কথার পর আমিও বাড়ি ফিরে এলাম। রবিবারের সকালে বাজার জমজমাট। স্ত্রীর তৈরি করা ফর্দ অনুযায়ী আনাজপাতি নিয়ে মুদিখানা থেকে বেরোতেই মিষ্টির দোকানে হঠাৎ কিশোরীর সাথে দেখা। গতকাল আমার অনুপস্থিতির কারণে আসর না জমায় দেখলাম আমার বন্ধুবর যথেষ্ট দুঃখিত। ওকে আশ্বস্ত করে বললাম, আসছে শনিবার অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে একবার যাবোই ঠাকুর মশাইয়ের বাড়ি। বোঝোই তো কাজের চাপ কেমন। না, আর শনিবার গিয়ে কাজ নেই। ঠাকুরমশাই শনিবার বাড়ি থাকবেন না যে, ওনার কোনো একজন গুরু ভাইয়ের বাড়িতে কি একটা বিশেষ পুজো আছে নাকি, সেখানেই যাচ্ছেন। শনিবার সকালেই ট্রেনে করে রওনা দেবেন। ফিরতে ফিরতে সপ্তাহখানেক তো বটেই। তা তুমিও যাচ্ছ নাকি ওনার সাথে? না, ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই। ফের ছুটি নিলে চাকরিটা আর থাকবে না। মাসের প্রথমে পাওয়া বেতনের টাকাটা দিয়েই না হয় সব সকাল্লাদ পূরণ করি। এই চলো, একটু চা খাওয়া যাক বড়। রবিবাসরীয় সকালে বাজারের মোড়ের চায়ের দোকানটায় বসে কিশোরীর সাথে হওয়া আড্ডার পর গোটা সপ্তাহে আর আমাদের সাক্ষাৎ হয়নি। শনিবার সন্ধ্যা থাকতে ঠাকুরদার আমলের কালো ট্রাঙ্কখানা হাতে ধরে ছেলে মেয়েদের থেকে হাসি মুখে বিদায় নিলাম। কানে লেগে থাকলো দুর্গা নাম স্মরণরত স্ত্রীর চিন্তিত কণ্ঠস্বর। দুর্গা দুর্গা। সময়ের আগে কোনো জায়গায় পৌঁছে গেলে বড়ই নিশ্চিন্ত হই আমি। এক রেলকর্মীর কাছের থেকে জানতে পারলাম ট্রেন ঢুকতে এখনো কম করেও মিনিট 20-25 বাকি। লোকজনের ভিড়ের মাঝখানে প্ল্যাটফর্মের ওপরে একটা নড়বড়ে কাঠের বেঞ্চিতে বসে বুক পকেট থেকে ছোট্ট নোটবুকটা বার করি। একদম শেষের পাতায় তারানাথের বলে দেওয়া চন্দ্র দর্শনের পদ্ধতিখানা লিখে রেখেছি। তারানাথ বলেছিলেন, 2 হাতের আঙুলগুলোয় 2 চোখ বন্ধ করে বুড়ো আঙুল দুটো দিয়ে কান চেপে চিত হয়ে শুয়ে থাকো। এমনি করে অভ্যাস করলেই পূর্ণ চন্দ্র দর্শন পাবে। আকাশে পূর্ণ চন্দ্র ও তলায় একটা গাছের নিচে 2টি পরীকে দেখতে পাবে। ওই পরীদের কাছে যা জিজ্ঞেস করবে তার উত্তর পাবে নিশ্চয়ই। কিচ্ছু আর অজানা থাকবে না তোমার বিভূতি, কিচ্ছু না। সেই অনুযায়ী প্রায় রোজই অভ্যেস করি, কিন্তু দুটো কেন, একটি পরীরও যে দেখা পাইনি তা বলাই বাহুল্য। যাই হোক, এসব এখন ভেবে আর কি হবে। আসল মানুষ তো আজ সকালেই এই স্টেশন থেকেই রওনা দিয়েছেন, সে ফিরে এলেই না হয়। এই দেখো কাণ্ড, তুমি এইখানে বসে আছো আর আমি সেই কখন থেকে তোমায় খুঁজে চলেছি। ভেবেছিলাম তুমি আমার জন্য অপেক্ষা করবে প্ল্যাটফর্মের বাইরে, শেষে দেখি এই ভাঙা বেঞ্চে তুমি বসে আছো। হ্যাঁ, নাও নাও, চলো। ওই শোনো, হুইসেলের আওয়াজ, ট্রেনটা যে স্টেশনে ঢুকলো বলে। চন্দ্র দর্শনের কথা ভাবতে ভাবতে কোন ঘোরে চলে গিয়েছিলাম কে জানে। ঘোর কাটালেন স্বয়ং বড়বাবু মল্লিক স্যার। দেশলাই বাক্সের মতো পরপর সাজানো বগিগুলো নিয়ে প্ল্যাটফর্মে কাঁপিয়ে ট্রেনটা ঢুকতেই লোকজনের শোরগোল যেন অন্য মাত্রা ছিল। ভিড় ঠেলে কামরার ভেতরে সংকীর্ণ করিডোরটা দিয়ে হেঁটে পৌঁছালাম নির্দিষ্ট সিটের কাছে।
ফার্স্ট ক্লাস ব্যতীত অন্যান্য ক্লাসে তখন গদিয়াটা সিটের প্রচলন সবে সবে শুরু হয়েছে। সিটের তলায় মালপত্র সবটা গুছিয়ে রাখা হলে বড়বাবুকে বলে হাত ধুতে গেলাম। বাইরে এখন অন্ধকার বেশ জমাট বেঁধেছে। যশোধরার হাতের তৈরি লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে রাতের খাবারটা সেরে নেওয়া যাবেক্ষণ। ও, আপনার গুরু ভাইয়ের বাড়ি একই গ্রামে? বেশ বেশ, যেতে যেতে সময়টা ভালোই কাটবে যাবে। করিডোরে পা রেখে মল্লিক স্যারের উচ্ছ্বসিত গলাটা শুনে বুঝলাম আমাদের সিটের সামনে সিটের যাত্রী উপস্থিত, আর খুব সম্ভবত তারও গন্তব্য ওই আকুই গ্রাম। বড়বাবু একটু গম্ভীর প্রকৃতির হলেও সদালাপী মানুষ। কামরার আলো আঁধারিতে সিটের দিকে এগিয়ে যেতে যেতে আবারও শুনলাম, হ্যাঁ, না না, একা নয়, ওই আমার দপ্তরের একজন কর্মচারী। ও চলেছে আমার সাথে। একা একা ট্রেন যাত্রা আমার পক্ষে সম্ভব নয়। কখন ঘুমিয়ে যাব, আর সেই ঘুম যে কখন ভাঙবে তার নেই ঠিক। তাই সঙ্গে কাউকে রাখা ভালো। আর আমার এই কর্মচারীটি বড়ই কাজের ছেলে, ভরসার যোগ্য। এই তো এসে গেছে বিভূতি। কাছাকাছি এসে সিটের বিপরীতে যে মানুষটিকে বসে থাকতে দেখলাম, তাকে দেখে আবেগে আমার গলা কেঁপে উঠল। ঠাকুরমশাই, আপনি? সে কি বিভূতি, তুমি এখানে? তারানাথের পা ছুঁয়ে প্রণাম করে উঠে দাঁড়িয়ে বললাম, আগে স্যারের সাথে চলেছি ওনার গ্রামে। প্রায় হপ্তাহ তিনেক হলো ঠাকুরমশাই, আপনার বাড়ি যাওয়াই হয় না। কিশোরীর সাথে দেখা হয়েছিল গত রবিবার। ও বলল আপনি নাকি আজ সকালে বেরিয়ে যাবেন আপনার এক গুরু ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ এখন এই ট্রেনে এভাবে আপনার সাথে দেখা হবে ভাবতেই পারিনি। আজ 7 সকালে ট্রেন ধরবো বলেই বেরিয়েছিলুম বাবু, অথচ স্টেশনে এসে ট্রেনের ল্যাচ ছাড়া আর কিছুই চোখে পড়ল না। অতএব রাতের ট্রেনই সম্বল। ভগবান যা করেন এক প্রকার মঙ্গলের জন্যই করেন, বুঝলে না? এই বুঝলে না কথাটা বলার সময় তারানাথের পাকানো গোঁফের আড়ালে থাকা মুচকি হাসিটা দেখে একটা সন্দেহ হলো আমার মনে। যাই হোক, কিছুক্ষণ বসার পর কোনো এক স্টেশনে আমাদের ট্রেন থামলে। জানলা দিয়ে বাইরে তাকাতেই এক চাওয়ালাকে দেখে চায়ের তেষ্টাটা পেয়ে বসল। জিজ্ঞেস করতে তারানাথ ও মল্লিক স্যার দুজনেরই হ্যাঁ শুনে ফ্ল্যাস্কে ভরে নিয়ে আসলাম অনেকটা চা। চলন্ত ট্রেনে গরম চা আর তারানাথের ঝোলা থেকে বেরোনো মুচমুচে চিড়ে ভাজা সহযোগে টুকটাক কথাবার্তা চলছিল। কথায় কথায় তার অসাধারণ গপ্প বলার ক্ষমতার ব্যাপারে জেনে বড়বাবু একেবারে ছেলে মানুষই আবদার করে বসলেন। বলুন না পণ্ডিত মশাই, আপনার দীর্ঘ জীবনে নিশ্চয়ই লৌকিক অলৌকিক অনেক অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন। একটু শোনান না। ও, আমি বললে আপনি হয়তো শোনাবেন না। বিভূতি, তুমি না হয় বলো পণ্ডিত মশাইকে। তুমি বললেই উনি নিশ্চয়ই শোনাবেন। একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি যে আমাদের ঠাকুরমশাই কোনোদিনই খুব একটা মিশুকে লোক ছিলেন না। নিজের এক প্রকার নিস্তরঙ্গ জীবনযাপন নিয়ে মানুষটা দিব্যি থাকে। এহেন নির্ভেজাল মানুষটার মুখ থেকে গল্প শোনার আগ্রহে তাকিয়েছিলাম আমিও। ঈষৎ গলা খাঁকারি দিয়ে তারানাথ বললেন, দেখো বাবু, গপ্প বানিয়ে বলার কৌশল আমার জানা নেই। কোনো কারণে আজ আমার ফেলে আসা জীবনের একটা ঘটনা মনে পড়ছে বড্ড, সেইটাই বলছি। তবে তার আগে সত্যেন, তোমায় একটা কথা জিজ্ঞেস করি। তুমি তো বললে যে তোমার ছোটবেলা কেটেছে গ্রামের পরিবেশে, রাঙা মাটির চড়াচড়ে। কোনোদিন পানি মুড়ার নাম শুনেছ? অন্ধকার ফুঁড়ে ট্রেন আমাদের ছুটে চলেছে। সিটের ওপর পা তুলে বেশ গুছিয়ে বসে তারানাথ প্রশ্নটা করলেন বড়বাবুকে। চোখের চশমাটা খুলে সেটার গোল কাঁচ জোড়া পরিষ্কার করতে করতে স্যার বললেন, পানিমুড়া? হ্যাঁ হ্যাঁ, শুনেছি বই কি। নিরেট মাথা জুড়ে টাক, 2 চোখে মরা মাছের দৃষ্টি, আর সবচেয়ে অদ্ভুত যে জিনিসটা, এদের চোখের পাতা নেই। জলের গভীরে থাকে। নিস্তব্ধ দুপুরে এরা জলে হাঁটু সমান পা ডুবিয়ে বসে থাকে। ওই আমাদের বাড়ির চাকর হরিহর এসব বলেছিল আমাদের। ছোটোবেলায় রোম খাঁড়া হয়ে উঠলেও বড় হয়ে বেশ বুঝেছিলাম, দুপুরবেলা যাতে আমরা ভাই বোনেরা বাড়ি থেকে না বেরোই, এর বাগানে ওর পুকুরে না ঘুরি। তাই মায়ের কথা মান্য করেই আমাদের নানান ভূতের ভয় দেখাতেন হরি কাকা। উনি বলতেন, খোকারা খুকিরা, তোমরা জানো না,
ঠিক দুপুরবেলা ভূতে মারে ঠেলা। ভূতেদের ঠেলা মারতে হলে দুপুর কেন, পরিষ্কার সকালেও মারতে পারে বই কি। যাকগে, এই ঘটনাটা যখন ঘটেছিল তখন খুব সম্ভবত বয়স আমার 23। টানা 1 বছর বাড়ির বাইরে অনেক ঘোরাঘুরি করে নেহাতি মায়ের কথা বড্ড মনে পড়ায় ভাবলাম একবার ঘুরেই আসি বাড়ি থেকে, তারপর না হয় আবার বেরিয়ে যাব, মন যেখানে চাইবে। আমায় আটকানোর তো আর কেউ নেই। পথশ্রমে ক্লান্ত হয়ে দামোদর নদের তীরে এক অচপাড়া গায়ে এক রাতের জন্য আশ্রয় নিয়েছিলাম এক বামুনের বাড়িতে। নিঃসন্তান প্রৌঢ় বামুন দম্পতি আমাকে অপত্য স্নেহে যত্ন করেছিল। ফুটো ঘরের চাল দিয়ে আসা অপার জ্যোৎস্নায় চমৎকার ঘুম হয়েছিল আমার সেই রাতে। পরদিন সকালে শত অনিচ্ছায় আমাকে বিদায় দেওয়ার সময় বামুন বউয়ের ঘোলাটে চোখ দিয়ে যে জলের ধারা গড়িয়ে পড়েছিল তা দেখেই মায়ের মুখটা মনে পড়ে বুক মুচড়ে উঠেছিল আমার। স্নিগ্ধ সতেজ সকালে মোচকা কাঁধে বিস্তীর্ণ পাটের ক্ষেত পার করলাম। ধীরে ধীরে সূর্যের তাপ মাথার উপর আসতে এক মস্ত বটগাছের তলায় কাঁধের মোচকাটা মাথায় রেখে শুয়ে পড়েছিলাম। দু চোখে তন্দ্রা লেগেছে কখন বুঝতেও পারিনি। ঘুম ভাঙল একটা পাখির ডাকে। চোখের অস্পষ্ট দৃষ্টিতে সেই পাখি ধরা না দিলেও কানে শুনতে পেলাম অচেনা মানুষের গলা। বর্ষা কোকিল বর্ষার আগমনের বার্তা নিয়ে আসে। এরা পরিযায়ী পাখি। তা তুমিও বুঝি পরিযায়ী? দূর গাঁ থেকে এসেছো বুঝি? ছাপোষা ফতুয়া পড়া যুবকটি বটগাছ তলায় বাঁধানো বেদির ওপর আমার মাথার কাছটায় বসে আছে। উঠে বসে আর মোড়া ভেঙে তাকে আপাদমস্তক দেখলাম। আমার সমবয়সী হবে। হালকা হেসে বললাম, হ্যাঁ, যাচ্ছি নিজের গাঁয়ের দিকে, দামোদরের তীরে। অনেক সকালে বেরিয়েছি, সেই চড়া রোদের তাপ সইতে না পেরে এই বটতলায় একটু বসে পড়ি। তুমি নিশ্চয়ই এই গাঁয়েরই ছেলে? ঠিকই বলেছো ভাই। হ্যাঁ, আমার নাম হলো বলাই, বলাই দাস। ওই শালতোরা গায়ে আমাদের 4 পুরুষের বাস। তা তুমি বুঝি সন্ন্যাসী? কি নাম ভাই তোমার? অধমের নাম তারানাথ চক্রবর্তী। আর কি বলি ভাই, সন্ন্যাসী হবার শখ হয়েছিল বলেই বেরিয়েছিলাম বাড়ি থেকে। ভবঘুরের ন্যায় ঘুরছি এদিক সেদিক। গুরু দর্শন এখনো হলো না, তবে সাধু সঙ্গ হয়েছে কিছু, আবার অসাধু সঙ্গও হয়েছে। হঠাৎ মনটা কেমন করছে বাড়ির জন্য, বুঝলে? তাই আর কি বাড়ি ফেরা, আর কিছু নয়। বাড়ির ভেতর আমার দম আটকে আসে। সংসারের জাঁতা কলে ফাঁসতে এই আত্মা চায় না। যদিও সবই ভবিতব্য, শুধু একজন আদর্শ গুরুর সান্নিধ্য লাভ করার অপেক্ষা। জানোই তো, একমপি অক্ষরং যস্ত গুরুং শিষ্যং প্রবোধ হয়, পৃথিব্যাং নাস্তি তদ দ্রব্যায়ং যদ দত্তা স ঋণী ভবেত। অর্থাৎ গুরু যদি একটিমাত্র অক্ষরের জ্ঞানও প্রদান করে থাকেন, তবে এই পৃথিবীর এমন কোনো দ্রব্য নেই যা দিয়ে শিষ্য সেই ঋণ শোধ করতে পারে। তাই তো? তুমি দেখছি ভালোই সংস্কৃত বোঝো। হে, কোথায় শিখলে? দেখো ভাই, জানি সংস্কৃত দেবতাদের ভাষা, আর ও ভাষা বলে ব্রাহ্মণেরা। তাই বলে কি আমাদের মতো অব্রাহ্মণেদের এই ভাষা পড়তে নেই? সংস্কৃত মন্ত্রের মানে জানতে নেই? কি জানি ভাই, আমার সংস্কৃত ভাষাখানা বড় ভালো লাগে জানো তো। তাই ভাষাটা শিখেছি, যদিও লুকিয়ে লুকিয়ে শিখেছি। পণ্ডিত মশাইয়ের টোলে ঢোকা বারণ ছিল তো, তাই দূর থেকেই শিখেছি। আড়াল থেকেই কান পেতে শুনতাম। ওই দেখো দেখিনি, কত বকে ফেললাম। এখন চলো, আমার সাথে চলো। বলাইয়ের কথার নিখাত সারল্য বড় ভালো লাগলো। কৃত্রিম সম্মান আমার দরকার নেই, খুব সহজেই বলাই আমার হাতখানা টানলে। আমি বললাম, কোথায় যাবে? কোথায় নিয়ে যাবে আমায়?
গুরুর হদিশ আমি তোমায় দিতে পারবো না, তবে এই পড়ন্ত বিকেলে এক কাপ কড়া চায়ের হদিশ তোমায় আমি অবশ্যই দিতে পারি। মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমার খিদে পেয়েছে। এসো, হাটে গিয়ে হারান কাকার দোকানে বসে একটু চা খাওয়া যাক। এসো। 2 বছরের ভবঘুরেমিতে এরকম সমবয়সী কারোর সাক্ষাৎ আমি পাইনি। বলাইয়ের সাথে বটগাছতলা থেকে চললাম হাটের দিকে। হাটের লোকজন সবাই গায়ে নতুন লোক দেখে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে নিজেদের কাজে মন দিচ্ছে ফের। সকালে বিদায় নেওয়ার সময় বামুন ঠাকুর জোর করে 4টি চিঁড়ে মুড়ি বেঁধে দিয়েছিল পথে খাওয়ার জন্য। চায়ের সাথে সেইগুলোরই সদ্গতি করব ভেবে দোকানে সরু কাঠের বেঞ্চিটাতে বেশ গুছিয়েই বসলাম। বলাই চা দোকানির উদ্দেশ্যে বললে, হারান কাকা, ও আমার বন্ধু তারানাথ, চা দিও তোকে একটা কড়া করে। সে কি, তুমি খাবে না? না ভাই, আমি চা খাই না। কোনো রকম কথা না বলে বুড়ো চা দোকানি নিজের থমথমে মুখখানা তুলে সামনে তাকালে শুধু। চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে বুঝলাম চায়ের স্বাদ চা দোকানির মতোই কড়া। ঝোলার ভেতরে হাতড়ে কয়েকটা পয়সা বের করে চায়ের দাম মেটাতে যাব, সাথে সাথে চা দোকানি 2 হাত জোর করে মাথা নত করলেন। আমার এই অপরিচ্ছন্ন গেরুয়া বসন দেখেই হয়তো তিনি চায়ের দাম নিলে না। যাই হোক, হারান কাকার দোকানে চা খেয়ে বলাইয়ের অনেক আবদারে রাজি হয়েই চললাম ওর বাড়ির দিকে। গোধূলির পরে যেই নিস্তব্ধ আধার গ্রাম বাংলার আনাচে কানাচে বাসা বাঁধে, তাতে আমার পথ চলা স্থগিত রাখতেই হতো। তাই রাজি না হয়ে উপায় ছিল না। ছোট ছোট শেয়াল কাঁটা ঝোপগুলোকে সামলে পা রাখছি এমন সময় তাকে জিজ্ঞেস করি, আচ্ছা বলাই, তুমি তো আমায় ওই বটগাছতলাতেই প্রথম দেখলে। আগে থেকে তো আমরা পরিচিত নই, তবে এত সহজে আমায় বন্ধু বললে যে? ও, তার মানে তুমি আমার শত্রু বুঝি? হ্যাঁ হে বাবা, আমি ও কথা কখন বললাম? আমি বলছি তুমি যে এত সহজে আমায় আপন করে নিলে, এমনটা তো কেউ করে না, তাই আর কি। আচ্ছা তারানাথ, তুমি যে এতগুলো মাস পরে বাড়ি ফিরছো, তোমার বাবা তোমায় বকাবকি করবে না? বলাইয়ের প্রশ্নে এবার আমি হেসেই ফেললাম। ওকে কি করে আমি বোঝাই যে প্রকৃতির পঞ্চমহাভূতে মানবদেহের কুণ্ডলিনী জাগরণের যে চাবিকাঠি লুকিয়ে আছে, তা খুঁজতেই বাড়ি ছেড়ে বাবার শাসন, সর্বোপরি মায়ের যত্ন ছেড়ে আমার সাধন মার্গে পা বাড়ানো। ওকে ওর মতন সহজ ভাষায় বললাম, বকলে মা বাবাই তো বকবেন, আর ভালোবাসলে ওনারাই বাসবেন। ঠিক বলেছ ভাই। তা তোমার বাড়িতে কে কে আছে? আমাদের গ্রাম, প্রত্যেক শনিবারের হাট, পুরো শিব মন্দির ইত্যাদি নানাবিধ কথায় 2 বন্ধুতে মাইলটাক রাস্তা কখন পার করেছি বুঝতেই পারিনি। ওদিকে সন্ধ্যা নামতে আশেপাশে বেড়ায় ঘিরে থাকা ঘরগুলোর থেকে ভেসে আসছে শাঁখের আওয়াজ। কিছু দূরেই রয়েছে একটা পুকুর। টলটলে জলের আধার, ওই পুকুরের ধার ঘেঁষেই এবার যেতে হবে। হঠাৎ বলাই দাঁড়িয়ে পড়লে চলতে চলতে। হাত তুলে দাঁড়াতে ইশারা করলে সে আমাকেও। চমকে উঠে বললাম, ও কি দাঁড়িয়ে পড়লে যে? কাঁটা ফুটলো নাকি পায়ে? আরে না 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 না, তা নয়। ওই যে সামনের পুকুরটা দেখছো না, ওটার দিকে তাকিও না কেমন। ওটার পাশ দিয়ে যাওয়ার সময় পুকুরের জলের দিকে তাকাবে না, বুঝলে? বলাইয়ের কথাগুলো শুনে মনের ভেতর প্রশ্ন জাগলেও মুখ ফুটে বলতে পারলাম না। কেন কেন তাকানো যাবে না? হয়তো ওর ফিসফিসিয়ে বলা কথাগুলো, চোখের বিহবল দৃষ্টি আমার মনেও জাগিয়েছিল ভয়। কেন, কিসের, সেটা তখনও বুঝতে পারিনি। পুকুরটা পার করেই ওকে জিজ্ঞেস করলাম, ও কথা কেন বললে ভাই? পুকুরে কি আছে? কোনো অপদেবতা? তো
দোহাই তোমার, এই অন্ধকারে ওসব নাম নিও না। বাড়ি চলো, সব বলবো। চলো, ওই ওই যে আমার বাড়ি, চলো। বলাইয়ের আঙুল বরাবর থাকা কুঁড়ে ঘরটার উঠোনে জ্বলে রয়েছে একটা লণ্ঠন। আলো ছায়ায় ঘিরে থাকা ঘরটার চাল থেকে ঝুলছে কোনো লতানো পুইয়ের কচি ডগা। হেসেল থেকে হাঁড়ি কুড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে কান পাতলে। উঠোনের কোনায় বসে একটা লোক মন দিয়ে তামাক আর টিকে সাজাচ্ছে। বলাই লোকটার পিঠে গিয়ে হাত রাখতেই লোকটা কেমন ভ্রান্ত চোখে তাকালো। আমায় দেখে উঠোন থেকে নেমে এলো সে। আরে আসেন ঠাকুর, আসেন আসেন। এই এই গরিবের ঘরে আপনারে কোথায় যে বসতে বলি। অত ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই, আমায় একটু জল দাও, তেষ্টায় গলা শুকিয়ে গেছে একেবারে। আইকে ঠাকুর, আমরা যে নমশূদ্র, এই ভিটির জল আপনারে দিলে পাপ লাগবে যে। গত 2-3 বছরে যেসব গৃহস্বামীদের বাসস্থানে আশ্রয় নিয়েছি, সামর্থ্য আর জাতের মাপকাঠিতে তাদের মাপিনি কখনো। উঠোনের কোণেই বসে পড়ে হাসি মুখে বললাম, চিন্তা নেই, আমার বিশ্বাস আমার জাত মনুষ্যত্বের ওপরে নয়। দাও গো দাও, কুজোর ঠান্ডা জল খেয়ে প্রাণটা জুড়োই, দাও। আইকে ঠাকুর, এক্ষুনি আনতেছি, এক্ষুনি আনতেছি। জল খাওয়ার পর পরিষ্কার কাপড় দিয়ে বলাইয়ের মা এসে তপ্ত জলে পা ধুইয়ে মুছিয়ে দিলে সযত্নে। কড়া তামাকে সাজা কলকে খানা আমার হাতে দিয়ে দাওয়ার ধারেই কাঠের জালে আমার জন্য রান্নার সামগ্রীর তোড়জোড় করতে করতে মার্জিত গলায় বলাইয়ের বাবা জিজ্ঞেস করলে, তা ঠাকুর, এই যাচ্ছেন কোথায়? ভবঘুরের জীবনে গন্তব্য বলতে নির্দিষ্ট কোনো জায়গা থাকে না, যদিও এখন চলেছি বাড়ির দিকে, মালিয়াড়া রুদ্রপুর। ঠাকুর, একটা কথা জিজ্ঞেস করি? বলি, আপনি গুনতি পারেন? একটু আধটু পারি বই কি। কেন, কি হয়েছে? ঠাকুর, আপনি আপনি হারিয়ে যাওয়া জিনিস ফিরাই আনতে পারেন? কি হারিয়েছে তোমার? শুকনো কাঠগুলো পটপট করে জ্বলতে শুরু করেছে। আগুনের আঁচে বলাইয়ের বাবার মুখটা তেতে যাচ্ছে। মলিন মুখে আমার দিকে তাকিয়ে সে বললে, না, আজ থাক, আজ রাতটা আপনি বিশ্রাম করে নেন ঠাকুর, কাল কথা হবে খন। রাত একটু বাড়লে নিজে হাতে চালে ডালে ভরে হাঁড়িখানা চড়ালাম আগুনের তাপে। বলাইয়ের বাবা প্রসাদ বাবার জন্যে অপেক্ষা করছিল, আর বলাই এখনো মনে পড়ে সে রাতে বড় তৃপ্তি করে আমার পাশে বসে খেয়েছিল সে। ঘুমিয়ে পড়েছো নাকি তারানাথ? স্বল্প পরিধির গৃহস্থের এক ফালি জায়গায় পরিষ্কার সাদা চাদরে মুড়ে তোষক বিছিয়ে পরিপাটি শোয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন গৃহস্বামী। জানালা গলে ঘরটায় প্রবেশ করছে সামান্য চাঁদের আলো। সেই আলোতেই দেয়ালের কুলঙ্গিতে সাজিয়ে রাখা পটচিত্রগুলো দেখছিলাম শুয়ে শুয়ে। হঠাৎ বলাইয়ের গলাটা শুনতে পেয়ে তাকিয়ে দেখি, আজ বিকেলে বটতলায় ঠিক যেমনভাবে সে আমার শিঁড়ে বসেছিল তেমনি বসে তাকিয়ে আছে আমার দিকে। আমি উঠে সামান্য কাত হয়ে বসে বললাম, না ভাই, তেমন ঘুম আসছে না। তোমার তো দেখছি চোখে তেমন ঘুমের লক্ষণ নেই। এসো তবে গল্প করা যাক। সেই ভালো। দাঁড়াও ভাই। কি হলো বলাই? কেমন যেন একটা আষ্টে গন্ধ আসছে না? তুমি পাচ্ছ না বুঝি? কই না তো, কোনো গন্ধ তো আমি পাচ্ছি না। তার মানে গন্ধটা আসছে ওই ওই পুকুরটা থেকে। ইস, কি বিশ্রী গন্ধ! বলাইয়ের হাব ভাব দেখে বেশ অবাক হলাম। যে গন্ধ তার নাকে এসে ঠেকছে সে গন্ধ কিন্তু আমি পাচ্ছি না। কিন্তু কেন? এবারে সম্পূর্ণ উঠে বসে জিজ্ঞেস করলাম ওকে, ওই পুকুর মানে?
যেই পুকুরটার দিকে তুমি আমায় তাকাতে মানা করলে সেইটে? কি আছে ওই পুকুরে বলো দেখি এখন? তুমি তুমি ভয় পাবে না তো তারানাথ? জানি না কেন খুব রাগ হলো এবারে বলাইয়ের ওপর। একটু ধমকে দিয়েই বললাম, আমি ভয় পাবো নাকি তুমি ভয় পাচ্ছ পুকুরটা সম্বন্ধে বলতে? কোনটা বলো তো? দুটোর মধ্যে কোনোটাই নয়, আবার দুটোই সত্যি, বুঝলে তারানাথ? যাকে শোনো তবে। লণ্ঠনের আঁচ কমিয়ে ঢোক গিলে বলাই বলতে শুরু করলে। বাড়ির কোনো এক কোণ থেকে দক্ষকে ডাক শোনা গেল তখনই। ওই পুকুর অনেকটা লাগের। পুকুরটার জলের তলায় রয়েছে একটা সুড়ঙ্গ, বুঝলে? সেই সুড়ঙ্গের ভেতরেই অন্ধকারে ও থাকে। কে থাকে? পানি মানে পানিমোড়ারা থাকে। যুদ্ধের সময় আগেকার রাজা মহারাজাদের সৈনিকরা শত্রুপক্ষের অলক্ষ্যে অনেক সময় সুড়ঙ্গ পথেই নিজেদের রাজ্য থেকে শত্রু রাজ্যে পৌঁছত। কিন্তু সব সৈনিকরা কি পৌঁছতে পারতো না। জলের অত গভীরে ওরকম সুড়ঙ্গের ভেতরে শ্বাস আটকে অনেকেরই সলিল সমাধি হতো। তাদের অতৃপ্ত প্রেতাত্মারা চিরকালের মতো আটকে থাকতো সেই সুড়ঙ্গের ভেতরে। মুক্তি পেয়েছে কি আর তারা? না, তারা ওখানেই আছে। তুমি এত সব কি করে জানলে বলাই? ঠাকুরদার কাছে শুনেছিলাম, আর আমি নিজের চোখেও একবার দেখেছি। যে তুমি নিজের চোখে দেখেছো? কি দেখেছো বলো তো? আচ্ছা, তুমি কি এখনো আষ্টে গন্ধটা পাচ্ছ? পচা ওই জলের গন্ধটা? না তো, এমন কোনো গন্ধ পাচ্ছি না। কেন বলো তো? কি জানি কেন পাচ্ছ না। এরকম একটা গন্ধ রোজ রাতে শোয়ার সময় আমার নাকে এসে ঠেকে। এক রাতে বিরক্ত হয়ে বেরিয়ে ঝোপঝাড়ের কাছে যেতেই স্পষ্ট দেখলাম পুকুরের পাড়ে কি যেন একটা মাথা নিচু করে বসে আছে। সে রাতে চাঁদের আলো অত বেশি ছিল না। স্যাঁতস্যাঁতে ঢালু জমির ওপর দিয়ে এগিয়ে গেলাম আমি। ভেবেছিলাম ছেলেটা গ্রামেরই কেউ হবে হয়তো। গুমোট হাওয়ায় ঘরে না থেকে পুকুরের জলে পা ডুবিয়ে শরীর ঠান্ডা করছে হয়তো। প্রথমে কয়েকবার ডাকলাম তাকে, অথচ সে পিছু ফিরে চাইলই না। শেষে পেছন পেছন গিয়ে ছেলেটার পিঠে হাত রাখতেই কি হলো জানো? কি হলো? হয়তো ছেলেটা একা একা বসে কিছু ভাবছিল। তোমার ডাক তার কর্ণগোচর না হয় সাড়া দেয়নি তখন। তবে পিঠে হাত রাখলে তো এবার সে পেছন ফিরবে। কে ছিল ছেলেটা? ছেলেটার পিঠে হাত রাখতেই ওর শরীরটা কাটা কলা গাছের মতো জলে পড়ে গেল। চিত হয়ে ভাসতে থাকা শরীরটার জায়গায় 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 কিরকম পচে গেছিল। ঘন শ্যাওলায় হাত পা দুটো ঢেকে গেছে একদম। আর মুখটার দিকে তাকিয়ে আমি সে কি ঘাবড়ে গেছি, কি বলবো তোমাকে। দেখো, এখনো গায়ে কাটা দিচ্ছে। আমাদের হাটের পাঁচু কাকার দোকানের ওই মরা মাছের মতো সেই ছেলেটার দুটো চোখ বুঝি এই বেরিয়ে আসবে একেবারে। সারা মুখে গর্ত করে বাসা বেঁধেছে কালো কালো পোকার দল। অবাক হয়ে দেখলাম শরীরটাকে অনেকগুলো হাত টেনে নিয়ে যাচ্ছে জলের ভেতরে। সেসব হাতের আঙুল, নখ নেই, মোটা মোটা ব্যাঙের মতো আঙুলগুলো দেখেই আমার ঠাকুরদার কথা মনে পড়ে গেল। বলা ভালো, আমার পানিমুড়াদের কথা মনে পড়ে গেল তারানাথ। আচ্ছা, ওগুলো পানিমুড়ার হাত নয় তো? আজকে যখন আমি আর তুমি ওই পুকুর পাড় ঘেঁষে বাড়ির দিকে আসছিলাম না, তখনও যেন ওই হাতগুলো আমি দেখতে পেয়েছি স্পষ্ট। শুধু হাত নয়, পুকুরটা ঠিক মাঝখানে দূরে দূরে ঢেউ কেটে আসছে একটা মাথা। হ্যাঁ, মাথা। মাথা? ওরকম অন্ধকারে তুমি দেখতে পেলে মাথাটা? তখনই কি তুমি দাঁড়িয়ে পড়েছিলে বলাই? অন্ধকারে পুকুরের কালো জল ভেদ করে নিরেট শ্যাওলায় মাথাটা
উঠেছিল। মাথাটার খানিক ওপরেই দুটো কুটুরে সাদা মতন কিছু একটা জ্বলছিল। ওই দুটো আমি ঠিক পানি মোড়া গলে যাওয়ার চোখ হবে হয়তো, আমি ঠিক বুঝিনি, কিন্তু কি বিভৎস, কি বিভৎস সেই দৃশ্য। তাই তো তোমায় বললাম তখন যে ওদিকে যেও না, তাকেও না ওদিকে, বুঝলে তারানাথ? জানলার বাইরে ঝিঁঝি ডেকে চলেছে এক নাগারে। মেঝেতে পাতা তোষকটায় বসে যেটুকু আকাশ দেখতে পেলাম, সেই আকাশে মেঘ জমেছে ভালোই। বলাই তাকিয়েছিল আমার দিকে ভাষা ভাষা চোখে। হঠাৎ একটা প্রশ্ন মাথায় আসতে জিজ্ঞেস করলাম ওকে, আচ্ছা, রাতের বেলা পুকুর পাড়ে জলে পা ডুবিয়ে বসে থাকতে যে ছেলেটাকে তুমি দেখেছিলে, সে কে ছিল? তাকে তুমি চিনতে পারোনি বলাই? দেখো, মুখখানা তো একেবারে পচে গলে যাতা হয়ে গিয়েছিল, তবে আমি কিন্তু তাকে চিনতে পেরেছি। সে কি? কে সে? এদিকেই থাকে নিশ্চয়ই। সে কে সেটা আর আজকে বলবো না, পরে একদিন বলবো। গল্পটাও খানিক বাকি রাখলাম, তুমি এবেলা ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, কাল কথা হবে। পরে বলবে আবার কি? একটা রাতই তো কাটাবো তোমার বাড়িতে, সকালেই রওনা দেব না? গল্প শুনতে আবার আসবো নাকি? বেশ তো, তাহার নাই বা এলে। কথাটা বলে বলাই উঠে পড়ল। জানলার গড়াতে হাত রেখে দাঁড়িয়ে সবে নামা বৃষ্টির ছাঁট মুখে মেখে দাঁড়িয়েই রইল। মাটির সোঁদা সোঁদা গন্ধে চোখ জুড়িয়ে এসেছিল আমার। ঘুম ভাঙল যখন, তখন সূর্যোদয়ের আর বেশি দেরি নেই। বৃষ্টিও থেমেছে বোধ করি কিছু আগে। উঠোন লাগোয়া ঘরখানার ভেতর থেকে বেরিয়ে এলাম আমি। যে মাটিতে রাতের আশ্রয় পেয়েছি সে মাটি মাথায় ছুঁয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোকেদের ফের ব্যস্ত করতে চাইনি, আর বলাইয়ের বন্ধুত্বের মায়ায় আমি আগাগোড়াই উদাসীন ছিলাম। ছোট থেকেই সমবয়সীদের সাথে কোনোদিনও তেমন বনতো না আমার। শাল তোড়া ছেড়েছি অনেকক্ষণ। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম এক কালী মন্দিরের থানে। ভাবলাম একটু বসে আবার পা চালানো যাবে। মালিয়ারা আর তেমন দূরে নয়। বোচকাখানা কোলে নিয়ে বসতে যাব, এমন সময় বোচকাটা খুব হালকা মনে হলো। কাপড়ের গিট খুলে হাতড়ে দেখলাম নিমের ডালগুলো শুকনো কয়েকটা চিড়ে, লোহার পাত, যষ্টিমধু, গাছের শেকড়, গেরুয়া সবই আছে। নেই শুধু মহাডামর তন্ত্রের পুঁথিটা। ওই পুঁথির পাঠোদ্ধার তখনও কিছু বাকি। উপযুক্ত গুরুর অভাবে যা করে উঠতে পারছিলাম না। পুঁথিটা হারিয়ে গেলে সে যে কি ভীষণ ক্ষতি ভেবেই আবার শালতোড়ার দিকে রওনা দিলাম। হয় সেই বটগাছ তলায় অথবা বলাইয়ের বাড়িতেই ফেলে এসেছি পুঁথিটা। বেলা গড়িয়ে দুপুর নাগাদ শালতোড়া পৌঁছতে দূর থেকেই বলাইয়ের বাড়ির উঠোনে লোকের ভিড় দেখে অবাক হলাম। সেদিকে এগিয়ে যেতেই নাকে এসে ধাক্কা দিল একটা আষ্টে গন্ধ। গত রাতে বলাই বোধ হয় এমনই গন্ধ পাচ্ছিল, কিন্তু সেই গন্ধ আমি এখন পাচ্ছি কেন? বাড়ির চৌহদ্দির কাছে যেতে মেয়ে মানুষের কান্নার রোল শুনে ভালো লাগলো না। ভিড় ঠেলে ঢুকতে বলাইয়ের বাবাকে দাওয়ায় বসে থাকতে দেখলাম। দুই চোখের কোণায় শুকনো জলের রেখা। তার কোলে শুয়ে রয়েছে একটা শরীর। শরীরটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা দুষ্কর। ভিড়ের গুঞ্জন কানে আসছিল তখন আমার। বলা ছাড়া আর তো কেউ ছিল না ওদের, একমাত্র ছেলেটার এমন অবস্থা। সেই কদিন থেকে ছেলেটারে খুঁজে পাওয়া যায় না, শেষে আজ পুকুরে ভেসে উঠল দেহটা। প্রথম আমি তো দেখে খবরটা দিলাম, বলো। ইস, হাত পাগুলো আস্ত রাখিনি কো। জানোই তো, রাতের বেলা দেও নামে ওই পুকুরে। দেওতে খেয়ে গেছে বলাই রে। হায় রে হায়, ভগবান আর কত কিছু যে দেখাবে ঈশ্বর। এইভাবে বাচ্চা ছেলেটারে নিয়ে ঠাকুর,
ঠাকুর ঠাকুর আপনি আইছেন? কাল রাতে আপনার এখন জিনিস খুঁজা দিতে বলছিলাম না, জিনিসখান পাইয়া গেছি, পাইয়া গেছি গো, পাইয়া গেছি। ভিটাতে বামুনের পা পড়ছিল তো, তাই হয়তো হারাইয়া যাওয়া ছেলেরে ফিরা পাইছে। কিন্তু কিন্তু জ্যান্ত কেন পাইলাম না গো ঠাকুর, কেন পাইলাম না? ঠাকুর ঠাকুর, এ আমার কোন পাপের শাস্তি তুমি কইতে পারো ঠাকুর? কোন পাপের শাস্তি কও না ঠাকুর, কও না। আষ্টে গন্ধটা নাকে সয়ে গিয়েছিল আমার ততক্ষণে। বলাইয়ের বাবার করা প্রশ্নগুলোর উত্তর আমার কাছে ছিল না, আর উত্তর দেওয়ার চেষ্টাও করিনি। সব প্রশ্নের উত্তর হয় না। বাড়ি ফিরতে আরো কিছুদিন দেরি হয়ে গেল। যতই সাধু হওয়ার ইচ্ছে মনে রাখি না কেন, বলাইয়ের বাবা মাকে ওরকম অবস্থায় ছেড়ে দিয়ে আসতে পারিনি। পুঁথিখানা ফিরে পেয়েছিলাম ওই ঘরেতেই। দেওয়ালের কুলুঙ্গির পটচিত্রগুলোর পেছনে রাখা ছিল সেটা। কিভাবে পুঁথিটা ওখানে গেল সেটা একমাত্র বলাই জানে। শেষ কৃত্যের আগের রাতে একবার জানলার গড়াদের কাছে এসে দাঁড়িয়েছিল সে। বৃষ্টিতে ভিজে যাচ্ছিল ওর সারা শরীর। হাতছানি দিয়ে ডেকে বলেছিল, উৎসবে বেশনে চৈব দুর্ভিক্ষে শত্রু বিগ্রহে, রাজধারে শ্মশানে চ জ্যৈষ্ঠিষ্ঠতি সবান্ধবং। রাত ততক্ষণে গভীর। কামরার মিশমিশে অন্ধকারে চোখে পড়ল কোথা থেকে যেন একটা জোনাকি উড়তে উড়তে আসছে। হলদে সবুজে ওইটুকু আলোর পতঙ্গটাকে অনুসরণ করছিলাম। এমন সময় বড়বাবু ভারী গলায় জিজ্ঞেস করলেন, অর্থাৎ ঠাকুর মশাই? উৎসবের সময় বিপদকালে দুর্ভিক্ষের অসুখে শত্রুর সম্মুখে রাজার দুয়ারে এবং শ্মশান ঘাটে যে পাশে থাকে তাকেই প্রকৃত বন্ধু বলে। ইহে বিভূতি, কিশোরীর কথা মনে পড়ছে বুঝি? ঠাকুরমশাইয়ের প্রশ্নটা শুনে ম্লান হাসলাম, শুধু উত্তর দিলাম না কোনো। স্থির হয়ে বসে রইলাম। বেশি নড়াচড়া করলে হাতের তালুতে বসে থাকা জোনাকিটা ফের ডানা মেলে উড়ে যাবে যে। জাংশন স্টেশনটার অবস্থা বেশ সঙ্গীন। জায়গায় জায়গায় গভীর ফাটলে বেড়ে উঠেছে লতানো নাম না জানা গাছ। বেশ অনেকক্ষণ হলো বড়বাবুর সাথেই দাঁড়িয়ে আছি এখানে। তারানাথও আমাদের সাথে নেমেছিলেন। গুরু ভাইয়ের পাঠিয়ে দেওয়া গরুর গাড়িতে ওঠার পরেও বড়বাবু আরও একবার ওনাকে বলেছিলেন, পণ্ডিত মশাই, আমার ছোট্ট অনুরোধটা রাখবেন দয়া করে। ছেলের অন্নপ্রাশনে আজকের শুভ তিথিটায় একটু ওর মাথায় হাত রাখবেন, এসে আসবেন তো পণ্ডিত মশাই? তারানাথ আশ্বস্ত করায় বড়বাবুর মুখে ফুটে ওঠা প্রশান্তিটা দেখে ভালো লাগলেও মাথার মধ্যে চিন্তার জাল বুনছিল। আজ ভোরে তারানাথের বলা কয়েকটা কথা। তোমার বড়বাবুর দুটো বিয়ে, তাই না? ঘুম থেকে উঠে ট্রেনের খোলা দরজাটার কাছে এসে ফুরফুরে ভোরের হাওয়ার আমেজ নিচ্ছিলাম। উদিত সূর্যের আলোক রশ্মি মনের চৈতন্য শক্তি বাড়িয়ে তোলে। ট্রেনের ঘটাংঘট করে হয়ে চলা শব্দটার মাঝেই শুনতে পেলাম তারানাথের গলা। অবাক হয়ে উত্তর দিলাম, কই না তো ঠাকুরমশাই, তেমন কিছু তো জানি না। আপনি কাল রাতেই তোমার বড়বাবুর বাঁ হাতের রেখা বিন্যাস আমার চক্ষু গোচর হয়েছে বিভূতি। আর 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 কি ঠাকুরমশাই? আজ সত্যেনের বাড়িতে মাঙ্গলিক কাজ অনুষ্ঠান হবে। তুমিও সেখানে উপস্থিত থাকবে বিভূতি। তবে চোখ কান খুলে একটু সাবধানে থেকো, কেমন? কোনো বিপদ টিপদ কি?
তোমার বড় বাবুর মাথার পেছনে জমাট বাঁধা অন্ধকারটা আরো গাঢ় হয়ে উঠছে। সেটাই ভাবিয়ে তুলছে আমায়। ওই যেমনটা বললাম, সাবধানে থেকো, প্রয়োজনে চন্দ্র দর্শন প্রয়োগ করো। পদ্ধতি তো তোমার জানাই আছে, আশা করি অভ্যাস করো প্রতিদিন। করি। বেশ, ট্রেনের গতি কমে আসছে, বাক্স প্যাটরা গুছিয়ে নিয়ে গিয়ে। আর অত ঝুঁকে দাঁড়ানোর কি আছে বলো দেখি বিভূতি, এই এদিকে সরে এসো। তারানাথ আমার হাতটা ধরে কামরার ভেতরে টেনে আনলেন, আর সাথে সাথে একটা বিরাট ঝাঁকুনি কাঁপিয়ে দিল ট্রেনের পুরো বগিটাকে। যদিও মুখ ফুটে তাকে বলতে পারলাম না যে চন্দ্র দর্শনের প্রতিদিন অভ্যাস করলেও এখনো সেই পূর্ণ চন্দ্রের নিচে গাছতলায় থাকা ভবিষ্যৎ বক্তা পরীদের দর্শন আমি পাইনি। বাবু, এই পথে গাড়িখানা বেগরবাই করলো এমন যে খুব দেরি হয়ে গেল। আসেন আসেন বাবু, মালপত্র সব পেছনে রেখে দিচ্ছি। বিভূতি, ও হলো মোহন। গাড়ি চালানো ছাড়াও টুকটাক অনেক কাজই করে থাকে। মাসের গোনাগন্দি 5-6 দিন ছাড়া বাড়িতে আর থাকা হয় কোথায় বলো? তুমি তোমার ট্রাঙ্কখানা দিয়ে দাও ওকে, তুমি বসে পড়ো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তো দুজনকেই। মোহনের হাতে ট্রাঙ্কখানা দিয়ে বসলাম মোটরের ভেতর। ইঞ্জিন স্টার্ট করে সর্ষে ক্ষেতের হলুদ চাদরের পাশ দিয়ে চললাম বড়বাবুর পৈতৃক ভিটে মল্লিক বাড়ির উদ্দেশ্যে। দিগন্ত বিস্তৃত ক্ষেতের শেষে ফাঁকা ঘাস জমির পাশ দিয়ে মোটরটা বাঁক নিল। চোখে পড়ল রাস্তার অপর প্রান্ত থেকে হেঁটে আসছে এক মহিলা, কেমন অন্ধকারে ঘেরা অবয়ব, পরনে মলিন কাপড়, ঘোমটায় সম্পূর্ণ মুখ আবৃত। তবে কেন যেন মনে হলো তার পা ফেলার রকম সকম ভারী অদ্ভুত। এমনিতেই রাস্তা বেশ সরু, তারপর মহিলা যেভাবে এলোমেলো পা ফেলছে তাতে একবার সে সম্পূর্ণ রাস্তার মাঝখানে এসে আবার নেমে যাচ্ছে রাস্তার ধারে। মোটরটা যত এগিয়ে চলেছে তত যেন আমার মনে হলো ওই ভারসাম্যহীন মহিলার সাথে আমাদের মোটরের সংঘর্ষ হতে চলেছে। মহিলা ফের রাস্তার মাঝখানে চলে আসছে একটু একটু করে, আর সেই সঙ্গে গতি নিচ্ছে মোটরের চাকাগুলো। মোহন আসতে, ওই মহিলা ধাক্কা খেয়ে যাবে, মোহন আসতে চালাও। পেছনের সিট থেকে উঠে আতঙ্কে মোহনের কাঁধটা চেপে ধরলাম আমি। স্পষ্ট দেখলাম মোটরের একদম সামনে এসে দাঁড়িয়ে থাকা সেই মহিলা ধীরে ধীরে কর্পূরের মতো উবে গেল আমারই চোখের সামনে। মহিলা? এ কোথায় মহিলা বাবু? এই রাস্তা যে একেবারে ফাঁকা। বিকট শব্দে ব্রেক কষে মোটরটা থামালো মোহন। বড়বাবু শান্ত গলায় বললেন, তোমার বোধহয় রাতে তেমন ভালো ঘুম হয়নি বিভূতি। ট্রেনের ঝাঁকুনি তো। বাড়ি পৌঁছে না হয় চাকরদের আগে তোমার বিশ্রাম ব্যবস্থা করতে বলবো, কেমন? নিজেকে অতটা অসহায় আগে কখনো মনে হয়নি আমার। ওই মহিলা কে ছিল? কোথায় উবে গেল সে? আর তার থেকেও বড় প্রশ্ন, ওই মহিলাকে শুধুমাত্র আমিই দেখতে পেলাম কেন? নাকি মহিলাই বেছে বেছে শুধুমাত্র আমাকেই দেখা দিলে? মোহন ইঞ্জিন স্টার্ট করেছে ফের। আকুই গ্রামের মল্লিক বাড়িতে কোন নতুন বিপদ অপেক্ষা করছে তা জানি না, তবে তারানাথ থাকলে সব মুশকিল আসান, এটুকু নিশ্চিত। চলুন তবে যাওয়া যাক। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন প্রজেক্ট পাসিং শো সিজন 8-এর প্রথম গল্প পাঁকুড় জলার পানি মোড়া। পরবর্তী গল্পটি আসছে 12 এপ্রিল ঠিক রাত 10টায়। ততদিনের মধ্যে আপনারা কমিউনিটি সেকশনের মাধ্যমে আমাদের আপডেটগুলো পেতে থাকবেন। এই গল্পটি তথা গোটা সিরিজের লেখিকা ডক্টর সায়নী অপর্ণা। গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে অতনু, নিরুপম, সৌরভ সাহা, নীল, অন্বেষা এবং আমি রাজপ্রতাপ বসু। গল্পটির শব্দ সংযোজন এবং আবহে টিম রাজপ্রতাপের ঠেক। আপনাদের জানিয়ে রাখি, যারা যারা প্রজেক্ট পাসিং শো সিজন 8 প্রথম শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ প্রজেক্ট পাসিং শো সিজন 8-এর এখনও 3টি গল্প কিন্তু আসা বাকি। এবং যারা যারা ইন্টারেস্টেড ঠাকুরমশাইয়ের গল্প শুনতে, তাদেরকে এই গল্পটির লিঙ্ক শেয়ার করে দিন, যাতে প্রজেক্ট পাসিং শো সিজন 8-এর প্রথম গল্পের থেকেই তারা রাজপ্রতাপের ঠেকে সঙ্গী হয়ে যেতে পারে। আরও একবার জানিয়ে রাখি, গল্পটির পরবর্তী অংশ অর্থাৎ দ্বিতীয় খণ্ড আসতে চলেছে 12ই এপ্রিল ঠিক রাত 10টায়। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।